বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম জুবায়েরস একাডেমির একটি নতুন ক্লাসে। আজ আমাদের আলোচনার বিষয় জ্যামিতির একটি মৌলিক বিষয়, সেটি হলো কোণ। কোণ নিয়ে আমি আমার আলোচনাকে দুইটি ধাপে সাজিয়েছি, একটি হলো বেসিক লেভেল এবং একটি হলো অ্যাডভান্স লেভেল। যারা ছোট ক্লাসের শিক্ষার্থীরা আছে আপ টু ক্লাস 8, তাদের জন্য এই বেসিক লেভেলটি অত্যন্ত প্রয়োজনীয়। আর যারা বড় ক্লাসের শিক্ষার্থীরা আছে তাদের জন্য বেসিক এবং অ্যাডভান্স দুইটি লেভেলই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই থাকি যারা বেসিক জিনিসগুলো ভুলে যাই, ফলে অ্যাডভান্স লেভেলে আমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হয়। আর কোণ নিয়ে আমি আলোচনাটি এই জন্যই করছি কারণ কোণ এমন একটি বিষয় যা জ্যামিতির সকল বিষয়কে সহজভাবে উপলব্ধি করতে সাহায্য করে। কোন বিষয়ে ধারণা যদি পরিষ্কার না থাকে তাহলে জ্যামিতির অন্যান্য সকল বিষয়ের ধারণাই আমাদের কাছে জটিল হয়ে উঠবে। আর সেজন্যই আমি আমার এই আলোচনাটি আজকে শুরু করছি। তো চলুন শুরু করা যাক কোণ নিয়ে বেসিক ডিসকাশন। শুরুতে আমি আলোচনা করব কোণ কি। আমরা জানি কোনো সমতলে যখন দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয় তখন কোণ উৎপন্ন হয়। ধরুন ও এ একটি রশ্মি এবং ও বি অপর একটি রশ্মি। এই দুইটি রশ্মি যখন ও বিন্দুতে মিলিত হলো তখন সেই মিলনস্থানে একটি কোণ উৎপন্ন হলো। ব্যাপারটাকে আরেকভাবে বোঝা যায়, অর্থাৎ ও এ এবং ও বি রশ্মির মধ্যবর্তী ফাঁকা স্থানটি আমরা যেই এককের দ্বারা পরিমাপ করি সেটা হচ্ছে কোণ। আর সেই কোণ পরিমাপের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত যে এককটি আছে সেটি হলো ডিগ্রি। আমরা ডিগ্রি এককটির কথা সবাই শুনে থাকি। ছোটবেলায় যখন আমরা চাঁদা ব্যবহার করে দেখেছি, চাঁদার মধ্যে ছোট ছোট দাগ কাটা থাকে, অ্যাকচুয়ালি সেগুলোই হচ্ছে ডিগ্রির মাপ। তো যাই হোক, ব্যাপারটা নিয়ে অ্যাডভান্স লেভেলে আরেকটু বেশি আলোচনা করব। আমরা চলে যাচ্ছি সেই ডিগ্রি এককের মাধ্যমে আমাদের যে পরিচিত কোণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোণ নিয়ে আলোচনার ক্ষেত্রে আমি কোণগুলোকে ঠিক আমার মতো করে সাজিয়েছি যাতে সহজভাবে বোঝা যায়। ব্যাপারটা শুধুই আমার নিজস্ব পদ্ধতি, সে কারণেই বলছি। তো যাই হোক, আমি কোণগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি। লক্ষ্য করে দেখুন, বোর্ডে উল্লেখ আছে আমি দুইটা ভাগের একটা নাম দিয়েছি সিঙ্গেল এবং অন্য একটা নাম দিয়েছি কাপল। সিঙ্গেল মানে আমরা জানি এক বা একক বা একা, কাপল মানে আমরা জানি যুগল বা জোড়া বা দুই ইত্যাদি। কেন আমি এই ধরনের নামকরণ করেছি সেই ব্যাপারটা আমার আলোচনার মধ্যে আপনারা ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো যাই হোক, আমি শুরুতে আলোচনা করছি এই একক কোণগুলো নিয়ে। এবং এই রকম ভাবে নামকরণের পেছনে বিশেষ একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে কোণগুলোকে খুব সহজে এবং পরিষ্কার ধারণা নিয়ে মনে রাখা যায়। তো যাই হোক, আমি শুরুতে আলোচনা করতেছি এই সিঙ্গেল বা একক কোণগুলো নিয়ে। তো এখানে দেখা যাচ্ছে আমি একক কোণগুলোর মধ্যে 5টি কোণের নাম উল্লেখ করেছি। একটি হচ্ছে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ এবং প্রবৃত্ত কোণ। প্রথমেই আসতেছি সূক্ষ্মকোণ নিয়ে। সূক্ষ্মকোণ হলো যে কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম। সহজভাবে অনেকেই বলে যে 90 ডিগ্রি থেকে কম, অর্থাৎ এক সমকোণের চেয়ে ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলা হয়। তো যাই হোক, সমকোণ নিয়ে আমি আলোচনা যেহেতু করিনি, তাই আমি শুধুমাত্র 90 ডিগ্রি উল্লেখ করছি। যে কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম, সেই কোণকেই আমরা সূক্ষ্মকোণ বলি। তো সহজভাবে আমি যদি ব্যাপারটাকে একটু এইভাবে চিহ্নিত করে দিই, এই হচ্ছে 0। আমরা জানি ডিগ্রির উপরে ছোট্ট একটা বিন্দু দিয়ে আমরা ডিগ্রিকে চিহ্নিত করি। এই 0 ডিগ্রি থেকে বেশি, এই চিহ্নটার সঙ্গে পরিচিত নিশ্চয়ই সবাই, যে চিহ্নটার এই চোখা দিকটা হলো ছোট এবং এই দিকটা বড় বোঝাচ্ছে। অর্থাৎ সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণই হলো সূক্ষ্মকোণ। দেন আমরা যদি আসি সমকোণে, সমকোণ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সেটাই সমকোণ। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সেটাই সমকোণ। তাই 90 ডিগ্রি মানেই হচ্ছে সমকোণ। তাই আমরা সমকোণের কাছে লিখতে পারি = 90 ডিগ্রি। পরবর্তী যদি আসি আমরা স্থূলকোণ, স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে। 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে ব্যাপারটাকে আমরা এভাবে দেখাইতে পারি, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট যে কোণ, সেটাকে আমরা বলতে পারি স্থূলকোণ। অতঃপর আসি আমরা সরল কোণ। সরল কোণ মানে হচ্ছে যেটা 180 ডিগ্রি সমান। এখানে যেমন সূক্ষ্মকোণ ছিল 90 ডিগ্রি থেকে ছোট, আর যখনই 90 ডিগ্রি সমান তখন সেটা হলো সমকোণ। এখানে ঠিক একই রকম, স্থূলকোণ হলো 180 ডিগ্রি থেকে ছোট, আর যখনই সেটা 180 ডিগ্রি সমান হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে সরল কোণ। অর্থাৎ সরল কোণ আমরা লিখতে পারি =180 ডিগ্রি। অতঃপর চলে আসে আমি প্রবৃত্ত কোণে। প্রবৃত্ত কোণ হচ্ছে এই 180 ডিগ্রি থেকে বড় হবে। অর্থাৎ
180 ডিগ্রি থেকে বড় এবং 360 অর্থাৎ 360 ডিগ্রি যে ছোট যে কোণ সেটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আমরা এই ধারাবাহিকভাবে যদি মনে রাখি তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। অবশ্য আমি এগুলোকে মনে রাখার জন্য আরো একটু সহজ করে দিচ্ছি এদের নামের সাহায্যে। আসলে সবকিছুতেই নামের মধ্যেই তার বৈশিষ্ট্য লুকিয়ে থাকে অনেকটাই। যেমন সূক্ষ্মকোণ, সূক্ষ্ম মানে আমরা বুঝি সরু, ছোট ইত্যাদি। আমরা যদি সমকোণের সঙ্গে স্ট্যান্ডার্ড করি বা এই কোণগুলোর মধ্যে দেখি তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে ছোট হলো সূক্ষ্মকোণ এবং সেটা শুরু হচ্ছে 0 থেকে বড় অর্থাৎ 1 ডিগ্রি হলেও সেটা সূক্ষ্মকোণ এবং সেটা 90 পর্যন্ত 90 এর আগ পর্যন্ত সীমাবদ্ধ আছে। যখনই সেটা সমকোণ 90 ডিগ্রি দেন আমরা বুঝি স্থূল, স্থূল মানে একটু বুঝি একটু মোটা একটু বেশি। তাহলে আমি সমকোণের সঙ্গে যদি সেটাকে কম্পেয়ার করি তাহলে বুঝতে হবে যে সমকোণের থেকে এটা একটু বড়, তাই এটা হচ্ছে স্থূলকোণ। অতঃপর সরলকোণ, সরলকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি এবং সবচেয়ে বড় যে কোণটা সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবং আমরা জানি যে আমাদের মানুষদের ক্ষেত্রে যখন কেউ বয়োজ্যেষ্ঠ থাকে, সবচেয়ে বড় থাকে বা বেশি বয়স বেশি হলে আমরা তাদেরকে বৃদ্ধ বলি, তাই কোণদের মধ্যে সবার বড়, তাই এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবং এই ক্ষেত্রে আরো একটু সহজভাবে চিত্রের মাধ্যমে যদি আমি ব্যাপারটাকে বোঝাতে চাই তাহলে দেখা যাবে আমরা সবাই জানি সমকোণের চিত্র আঁকলে মোটামুটি, এটা অ্যাকুরেট চিত্র না, মোটামুটি ভাবে চিত্রটা হয় এরকম সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ হলে কি হবে, তার থেকে একটু ছোট হবে এবং যে কোনো পরিমাণ ছোট হতে পারে। এবং স্থূলকোণ হলে কি হবে, বড় হবে। আমি যে উদ্দেশ্যে চিত্রটা এঁকেছি সেটা হচ্ছে সরল কোণটাকে বোঝানোর জন্য। সরল কোণ কিভাবে বোঝাবো, আসলে কেন এটার নাম সরল কোণ হলো, নামের সঙ্গে এর কি বৈশিষ্ট্য আছে। 180 ডিগ্রি কোণ যখন আমরা জানি 90 ডিগ্রি কোণ এবং এটাকে ঠিক আমরা যখন আস্তে আস্তে বাড়তে 180 ডিগ্রি, তখন কোণটার অবস্থান হবে অনেকটা এরকম। অর্থাৎ তখন এই রেখাটা থাকবে না এবং কোণটা মনে হবে যদি ও এ একটা রশ্মি হয় আর ও বি একটা রশ্মি হয় তখন কোণ হলো এটা। অর্থাৎ এখানে দুইটা রশ্মি একে অপর থেকে ঠিক বিপরীত দিকে অবস্থান করে এবং এমন ভাবে বিপরীত ভাবে অবস্থান করে যে দেখলে মনে হয় যে এটি একটি সরল রেখা, আর মূলত এই জন্যই এর নাম হয়েছে সরল কোণ। অতঃপর যে ব্যাপারটা বললাম প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ এক সরল কোণের চেয়েও যদি আরো বেশি বড় হয় অর্থাৎ 180 ডিগ্রি থেকেও যদি সেটা বড় হয় তাহলে তখন আমরা সেটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। তো এই যে 5টা কোণ নিয়ে আমি আলোচনা করলাম, এই 5টা কোণকে আমি শুধুমাত্র এই ডিগ্রির সাহায্যে বা এই চিত্রটার সাহায্যে আমি খুব সহজেই মনে রাখতে পারি। এবার আমি আলোচনা করব এই কাপল কোণ নিয়ে। লক্ষ্য করে দেখুন, আমি যখন এই কোণগুলি নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু সবসময় একটি মাত্র কোণ নিয়ে আলোচনা করেছি এবং এরা আসলে একটি কোণ। এই সবকটাই আমি যখন সূক্ষ্মকোণ, সমকোণ বা স্থূলকোণ, সরল কোণ বলবো আসলে আমি একটি কোণ সম্পর্কেই বলছি। বাট আমরা যখন এই কোণগুলো নিয়ে আলোচনা করব, এখানে যে কোণগুলোর কথা উল্লেখ আছে অর্থাৎ সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ বা অনুরূপ কোণ, এই কোণগুলো নিয়ে যখনই আমরা আলোচনা করব তখন আসলে কোণগুলো কখনোই এককভাবে সম্ভব না। অর্থাৎ কোনো সন্নিহিত কোণ বা কোনো সম্পূরক কোণ বা কোনো পূরক কোণ, এরা একটি কোণ, এই চিন্তাটা অর্থাৎ একক কোণ হিসেবে এদেরকে কখনো আলোচনায় আনা যাবে না, এদেরকে কখনো চিন্তাই করা যাবে না। আমরা অনেক সময় দেখি যে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন থাকে, তারা এই কোণগুলোর কথা বললে কখনো এটা চিন্তা করতে পারে না এই যে এটা একটার সাপেক্ষে অন্যটা। আমি আমার আলোচনার সুবিধার্থে আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। শুরুতেই আমরা আলোচনা করব সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কিরকম, যে সন্নিহিত কোণ হলো যে যখন দুইটা কোণের একটি কমন বাহু থাকে, দুইটা কোণের একটি সাধারণ বাহু থাকবে এবং এদের শীর্ষবিন্দু একটিই থাকবে। অর্থাৎ আমরা জানি যে যেই বিন্দুটাতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুটাকে বলা হয় কোণের শীর্ষবিন্দু। অর্থাৎ আমি যদি বলি, একটু আগে আমি কোণটি এঁকেছিলাম ও এ ও বি, অর্থাৎ এই এ ও বি কোণ, এই ও বিন্দুটি হচ্ছে এই কোণের শীর্ষবিন্দু। আমি যদি ও বিন্দু থেকে আরেকটি রশ্মি আঁকি সেটা হচ্ছে ও সি, তাহলে এই যে দেখা যাচ্ছে এ ও বি কোণ এবং বি ও সি কোণ, এই দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু একটি, আর সেটি হলো ও। এবং দুইটা কোণের একটি বাহু আছে ও বি, সেটা উভয় কোণের মধ্যেই আছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। আর মূলত যখনই যে কোনো কোণের দুইটি কোণের একটি মাত্র শীর্ষবিন্দু থাকবে এবং যে কোনো একটি সাধারণ বাহু থাকবে তখনই তাকে বলা হবে সন্নিহিত কোণ। এক্ষেত্রে পরিমাণ ভিন্ন হতে পারে, অর্থাৎ সন্নিহিত কোণ কিন্তু এটিও হতে পারে। এক্ষেত্রে কোণগুলো একটু ভিন্ন। এখানেও দুইটি কোণ, একটা শীর্ষবিন্দু সেটা হলো ও
এবং সাধারণ বাহু হলো ওবি। এই কোণের ক্ষেত্রে অর্থাৎ আমি যখন সি ও বি কোণ বলবো তখন ওবি বাহুটা আছে, যখন আমি এ ও বি কোণ বলবো তখন ওবি বাহুটা আছে। সেজন্য ওবি বাহুটাকে বলা হয় সাধারণ বাহু, কমন, যেটা দুটোর মধ্যে আছে। অর্থাৎ সন্নিহিত কোণ এক্ষেত্রে পরিমাণ নির্দিষ্ট না, যে কোনো পরিমাণের দুইটি কোণ যখন এমনভাবে অবস্থান করে যে তাদের শীর্ষবিন্দু একটি, অর্থাৎ একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে তাদের মধ্যে, তখনই এই কোণকে বলা হয় সন্নিহিত কোণ। তবে এক্ষেত্রে কিন্তু একটা না, এরা একে অপরের সন্নিহিত কোণ, এরা একে অপরের সন্নিহিত কোণ। এই কাপল কোণগুলি আমি নামটা এই জন্যই করেছি, আমরা সাধারণভাবে জানি যে কাপল বলা হয় যখন একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক সম্পন্ন হয়, তখন আমরা তাদেরকে সাধারণত বলি কাপল, হাজব্যান্ড এবং ওয়াইফ, এদেরকে বলি আমরা কাপল। তো ব্যাপারটা লক্ষ্য করে দেখুন যে একটা ছেলে যখন হাজব্যান্ড আমরা বলবো তখন আসলে কি, সে যদি তার যদি ওয়াইফ না থাকে তাহলে কি হাজব্যান্ড মানে শব্দটারই কি অস্তিত্ব থাকবে তার জীবনে? থাকবে না। আবার যদি কোনো একটি মেয়ে ওয়াইফ কখন হবে, তার যখন হাজব্যান্ড থাকবে, অর্থাৎ হাজব্যান্ড ছাড়া ওই ওয়াইফ শব্দটা ওই মেয়ের ক্ষেত্রে অস্তিত্বই নেই। অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ ব্যাপারটা যেরকম একটা ছাড়া আরেকটার অস্তিত্ব নেই, এই কোণগুলো হচ্ছে এরকম একটা ব্যাপার যে এক্ষেত্রে কখনোই এককভাবে তার কোনো অস্তিত্বই নেই, অবশ্যই একটি আরেকটি সাপেক্ষে। অর্থাৎ সন্নিহিত কোণ মানে হবে একটি কোণের সাপেক্ষে অন্যটা সন্নিহিত কোণ, অর্থাৎ পরস্পর সন্নিহিত কোণ, যে কোনো ভাবে বলা যেতে পারে এটাকে। তো যাই হোক, চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। আমরা আলোচনা করব এখন পূরক কোণ এবং সম্পূরক কোণ নিয়ে। খুব সহজে আমি ব্যাপারটাকে আলোচনা করতে পারি। আমরা বুঝেই গেছি যে এখানে আমরা যে কোনো কোণ নিয়ে আলোচনা করব তারা আসলে একক হবে না, দুইটা কোণ হবে। পূরক কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি যখন হবে 90 ডিগ্রি তখনই সেটা হলো পূরক কোণ, আর দুইটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি তখনই সেটি সম্পূরক কোণ। খুব সহজ, পূরক হলে সেটা 90 ডিগ্রি, সম্পূরক হলে 80 ডিগ্রি, বাট দুইটি কোণের সমষ্টি। এবং সেক্ষেত্রে একটি কোণকে অপর কোণের পূরক বলা হবে, অর্থাৎ তাদেরকে পরস্পর পূরক কোণ বলা হবে। যেমন ধরুন এটি একটি 90 ডিগ্রি কোণ, একে আমি দুই ভাগে ভাগ করলাম, এ ও বি এবং বি ও সি। ধরে নিন এখানে আছে 40 ডিগ্রি। তো কাউকে যদি প্রশ্ন করা হয় যে এইখানে কত ডিগ্রি কোণ আছে, আমি যদি বলেই দেই যে টোটাল কোণটা এ ও সি কোণ অংশটাকে 90 ডিগ্রি, তাহলে এখানে যদি 40 থাকে এখানে কতটুকু আছে? সহজে বলে দেওয়া যাবে, 90 থেকে যদি 40 বাদ দিই বাকি থাকে এই অংশটুকু কত? 50 ডিগ্রি। আসলে এই 40 ডিগ্রি কোণের পূরক কোণ যদি জিজ্ঞেস করা হয় কত ডিগ্রি? 50 ডিগ্রি। যদি প্রশ্ন করা হয় 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? উত্তর হলো 40 ডিগ্রি। যদি প্রশ্ন করা হয় 60 ডিগ্রি কোণের 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? উত্তর হলো 30 ডিগ্রি। অর্থাৎ দুটো মিলে 90 ডিগ্রি হলেই চললো। সম্পূরক কোণের কথা নিশ্চয়ই এখন আর বলার প্রয়োজন হবে না, যে কোনো ক্ষেত্রে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলেই সেটা সম্পূরক কোণ। যদি প্রশ্ন করা হয় 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? উত্তর হলো 80 ডিগ্রি। অথবা 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? উত্তর হবে 30 ডিগ্রি। অর্থাৎ দুটা কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন তারা একে অপরের সম্পূরক কোণ অথবা পরস্পর সম্পূরক কোণ। খুব সহজে আমরা এটা বুঝে গেলাম। এখন চলুন আমি আমার পরবর্তী আলোচনায় যাচ্ছি। পরবর্তীতে আছে বিপ্রতীপ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ। এই তিনটা কোণকে আমি একটি লাল মানে দাগের মধ্যে আমি রেখেছি, তার একটা বিশেষ কারণ আছে, সেটা আমি পরে বলছি। তো যাই হোক, শুরুতে যদি আমরা আলোচনা করি বিপ্রতীপ কোণ নিয়ে। তো বিপ্রতীপ কোণ হচ্ছে যে যখন আমরা জানি যে দুইটি রশ্মি যদি বা দুইটি রেখা যদি একে অপরকে ছেদ করে তাহলে অবশ্যই চারটি কোণ উৎপন্ন হয়। লক্ষ্য করে দেখুন, আমি যদি এখানে আলাদাভাবে নাম দিই মানে বোঝার জন্য, 1 2 3 4, এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। তো যখনই দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করে তখন যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যে কোনো একটি কোণ তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ। সাপোজ আমি 1 নং কোণ নিয়ে আলোচনা করছি, তাহলে দেখতে হবে এই 1 নং কোণের বিপরীতে অবস্থান করতেছে কোন কোণটা? 3 নং কোণ। তাহলে 1 নং কোণের বিপরীত কোণ হচ্ছে 3 নং কোণ। মূলত এই জন্য 1 এবং 3 এরা হলো একে অপরের বিপ্রতীপ কোণ। সংজ্ঞাটা আমি আবার বলছি যে দুইটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো কোণ তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ। অর্থাৎ আমি যদি এখন বলি 2 নাম্বার কোণটা
কোন কোণের বিপরীত কোণ? সহজ, 4 নম্বর কোণের বিপরীত কোণ। বা 3 নম্বর কোণ কার বিপরীত কোণ? 1 নং এর বিপরীত কোণ। এবার চলুন আমরা একান্তর কোণ এবং অনুরূপ কোণ নিয়ে আলোচনা করি। একান্তর কোণ এবং অনুরূপ কোণ সহজেই একটা চিত্রের মাধ্যমেই বোঝা সম্ভব। এবং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই একান্তর কোণ এবং অনুরূপ কোণ নিয়ে অনেক সময় দেখি যে অনেক উপরের ক্লাসের শিক্ষার্থীদের মধ্যেও এই বিষয়টা নিয়ে জটিলতা থাকে। বাট আমি আজকে ইনশাল্লাহ এমন সহজভাবে বিষয়টাকে উপস্থাপন করব যে কখনোই আর ভুল হবে না। একান্তর কোণ এবং অনুরূপ কোণ, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে যখন দুইটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি রেখা ছেদ করে তখনই কেবল এদের অস্তিত্ব কল্পনা করা যাবে। দুইটি সমান্তরাল সরল রেখাকে যদি অপর একটি সরল রেখা ছেদ করে তখনই আমরা এই একান্তর এবং অনুরূপ এই কোণগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। আমরা ধরে নিলাম এবি এবং সিডি দুইটি সমান্তরাল সরলরেখা। নিশ্চয়ই সমান্তরাল সরলরেখা কি এটা সবাই বুঝি, তবু আরেকটু বলে দিচ্ছি যে সমান্তরাল সরলরেখা হচ্ছে দুইটি সরলরেখাকে যদি আমি অসীম দিক পর্যন্ত বর্ধিত করি তবে কখনোই তাদের মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ সব সময় তাদের মধ্যে দূরত্ব সমান থাকবে, সব সময় যত বর্ধিত করি না কেন সবসময় তাদের মধ্যে দূরত্ব সমান থাকবে। এই হচ্ছে সমান্তরাল সরলরেখা। এই দুইটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে, আমি ধরে নিলাম পিকিউ একটি রেখা সে ছেদ করলো, তো এই দুইটি এবি এবং সিডি এদেরকে বলবো সমান্তরাল সরলরেখা। আর পিকিউ যেহেতু ছেদ করেছে এই জন্য পিকিউ সরলরেখা, এটাকে বলবো ছেদক। নামটা এখানে মনে রাখাটা জরুরি, কারণ নামের সাথে মিল করে পরবর্তী কথাগুলো আছে। এবি এবং সিডি এরা কি? সমান্তরাল সরলরেখা। আর পিকিউ কি? ছেদক। লক্ষ্য করে দেখুন এই পিকিউ ছেদক যখন এবি এবং সিডি কে ছেদ করলো তাহলে এই দুই মানে ছেদ বিন্দুতে মোট 8টি কোণ উৎপন্ন হয়েছে। ভালো করে খেয়াল করুন, মোট 8টি কোণ উৎপন্ন হয়েছে। আমি যদি আমাদের আলোচনার সুবিধাতে আমরা যদি এখানে বিভিন্ন নাম দিই খুব সহজে আমি নামের মাধ্যমে বুঝে যাব, বাট আমি আমার আলোচনাকে সহজ করার জন্য এখানে আমি এই 8টি কোণকে 1 2 3 4 এই 8টি ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করছি। মনে করুন এই কোণগুলো যথাক্রমে আমি যে কোনো জায়গা থেকে দিতে পারি 1 2 3 4 5 6 7 8, আমার ইচ্ছা মতো আমি নামকরণ করেছি। আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো নাম দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, জাস্ট বলার সুবিধার জন্য। আচ্ছা, তো শুরুতেই যদি আমি অনুরূপ কোণ নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে আগে আলোচনা করতেছি। অনুরূপ কোণ, আচ্ছা অনুরূপ মানে কি? একই। খুব সহজ হিসাব হলো যখন এই দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে তখন ছেদকের একই পাশের এবং সমান্তরাল সরলরেখাদের একই দিকের কোণগুলোকেই অনুরূপ কোণ বলা হবে। আবারও বলছি, ছেদকের একই পাশের এবং সরল রেখাদ্বয়ের একই দিকের বা সমান্তরাল সরল রেখাদের একই দিকের। আবারও বলছি, ছেদকের একই পাশের এবং সমান্তরাল সরল রেখাদ্বয়ের একই দিকের কোণগুলোই হচ্ছে একান্তর কোণ। এখানে যে কোনো একটা কোণকে যদি আমরা টার্গেট করি, যে কোনো আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা কোণকে যদি টার্গেট করি, যেমন আমরা যদি এই 5 নাম্বার কোণটাকে টার্গেট করি, আমরা জানি যে কোণগুলো কিন্তু এককভাবে না, এরা জোড়া। অবশ্যই এখানে একটা কোণ একান্তর বা অনুরূপ না, অবশ্যই দুজনে মিলে অনুরূপ কোণ। সুতরাং আমাদের একটা কোণ মানেই হচ্ছে এর অনুরূপটাকে খুঁজতে হবে, জোড়াটাকে খুঁজতে হবে আমাদেরকে। তো যাই হোক, যে লক্ষ্য করি আমি যদি এই কোণটার এই 5 নাম্বার কোণটার অনুরূপ কোণ খুঁজতে যাই, আমি কি বলেছি? ছেদকের একই পাশের। তাহলে আমি যদি পিকিউ ছেদক চিন্তা করি, আমার এই 5 নাম্বার কোণটা অবস্থান করতেছে কি? পিকিউ ছেদকের ডান পাশে। তাহলে নিশ্চিতভাবে তার অনুরূপ কোণ বাম পাশে পাওয়ার প্রশ্নই আসে না, কারণ আমি বলেছি একই পাশে হতে হবে। তার মানে হয় 1 4 অথবা 8, এই তিনটার মধ্যে যে কোনো একটাই হবে তার অনুরূপ কোণ। দ্বিতীয় শর্তে কি বলেছি? ছেদকের একই পাশের ছিল 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত কি ছিল? সমান্তরাল সরলরেখাদের একই দিকের। আমরা যদি লক্ষ্য করি এবি এবং সিডি এরা হচ্ছে সেই সরলরেখা, তাহলে এই কোণটা এই সিডি সরলরেখার কোন দিকে আছে? উপরের দিকে না নিচের দিকে? সিডির তো ডান বাম হওয়ার কথা না, এটার উপর বা নিচ হওয়ারই কথা। তাহলে এটা উপরের দিকে না নিচের দিকে? অবশ্যই সিডি সরলরেখার উপরের দিকে। তাহলে এবার আমি এবি সরলরেখার উপরের দিকে কোনটা অবস্থান করতেছে? নিশ্চয়ই 1 নাম্বার কোণটা। খুবই সহজ। এই তাহলে এই কোণ 1 নাম্বার এবং 5 নাম্বার এরা দুইজন হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, এক ছেদকের একই পাশের এবং এই সমান্তরাল সরলরেখার একই দিকের কোণগুলোই হচ্ছে
অনুরূপ কোণ। আমি যে কোনো জায়গা থেকে ব্যাপারটা খুঁজতে পারি। আমি যদি এখন খুঁজি যে এই 7 নাম্বার কোণটা, এই 7 নাম্বার কোণের অনুরূপ কোণ কোনটা, খুব সহজ। 7 নাম্বার কোণ অবস্থান করতেছে ছেদকের বাম পাশে, তাহলে তার অনুরূপ কোণ অবস্থান করবে তার বাম পাশে। আচ্ছা, এবং সমান্তরাল সরলরেখার একই দিকের, আমরা দেখতেছি 7 নাম্বার কোণটা সিডি রেখার নিচের দিকে অবস্থান করতেছে, নিচে, তাহলে নিশ্চিত এবি সরলরেখার নিচের দিকে অবস্থান করতেছে কোন কোণটা, 3 নাম্বার। তাহলে এটা হচ্ছে, এই জন্য এই 3 নাম্বার কোণটা হচ্ছে এই 7 নাম্বার কোণের জন্য অনুরূপ কোণ, অথবা 3-এর জন্য 7 নাম্বার কোণটা হচ্ছে অনুরূপ কোণ। আমি যদি এখানে ছেদ বিন্দুগুলোর নাম দিয়ে কোণকে আমরা সহজভাবেই নামকরণ করতে পারি। এবং পরবর্তীতে আমরা আসি একান্তর কোণ প্রসঙ্গে। আসলে অনুরূপ বুঝলে একান্তর বোঝার আর বাকি তেমন কিছুই থাকে না। শুধুমাত্র একটু আগে যেমন আমি শর্তটা দিয়েছিলাম, ছেদকের একই পাশের এবং সমান্তরাল সরলরেখার একই দিকের, ওই একই শব্দটার জায়গায় বিপরীত শব্দটা বসিয়ে দিলেই একান্তর কোণ হয়ে যাবে। অর্থাৎ ছেদকের বিপরীত দিকের এবং কি সমান্তরাল সরল রেখারও বিপরীত দিকের। আচ্ছা, আবার আমি শুরু ওই 5 নাম্বার কোণ নিয়ে চিন্তা করি। এই কোণের একান্তর কোণ কি হবে? কি বলেছে? ছেদকের বিপরীত দিকের। এখানে একই হবে না, এখানে হবে বিপরীত। আচ্ছা, 5 নাম্বার কোণটা এই পি কিউ ছেদকের কোন দিকে অবস্থান করছে? ডান দিকে, তাহলে অবশ্যই এর একান্তর কোণ হবে তার বিপরীত দিকে, বাম দিকে। এখানে আরেকটা কথা বলেছি, সমান্তরাল সরল রেখারও বিপরীত দিক, অর্থাৎ ছেদকের মানে এখানে বিপরীত দিক, বিপরীত পাশ, যেভাবে বলি না কেন, ছেদকের বিপরীত পাশ আর সমান্তরাল সরল রেখার বিপরীত দিক। তো এই ছেদক পিকিউ এর ডান পাশে ছিল এই কোণটা, সুতরাং এর একান্তর হবে তার বাম পাশে, অবশ্যই এদের মধ্যে, অর্থাৎ 2, 3, 6, 8 এদের মধ্যেই পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এবার আবার সমান্তরাল সরল রেখারও বিপরীত দিক। আচ্ছা, যদি আমি লক্ষ্য করি এই 5 নাম্বার কোণটা সিডি রেখার কোন দিকে অবস্থান করতেছে? উপরের দিক। তাহলে নিশ্চয়ই আমার একান্তর কোণটা এই এবি সরল রেখার কোন দিকে অবস্থান করবে? নিচের দিকে। এটা এক্ষেত্রে বিপরীত। এটা অবস্থান 5 নাম্বার কোণটা অবস্থান করতেছে সিডি রেখার উপরের দিকে, সুতরাং আমার এর একান্তর হবে এর অপর যে সরল রেখা আছে এবি তার নিচের দিকে। তাহলে যদি আমার পিকিউ এর ডান পাশ, পিকিউ এর বাম পাশ হয়, বিপরীত পাশ হয় এই পাশ, এবং এই পাশ থেকে এবি সরল রেখার নিচের দিকে কোনটা? অবশ্যই 3 নাম্বার কোণটা। এবং মজার ব্যাপার হলো, এই পদ্ধতিতে আমরা যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি বলি যে 6 নাম্বার কোণ, এই কোণের হচ্ছে একান্তর কোণ কোনটা? অবশ্যই তার বিপরীত দিকে, যে এখানে। এটাকে চেনার আরো অনেক সহজ ধরনের পদ্ধতি আছে, বাট আমি মনে করি এটা সবচেয়ে সহজ পদ্ধতি। অনেকে আমরা এভাবে চিহ্নিত করতে থাকি যে একান্তর কোণ চেনার জন্য যে জেড এর মধ্যে চিন্তা করলে চলে, এখানে এবং এখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে একান্তর কোণ, বাট এটা স্মার্ট হয় না, এর মাধ্যমে সবসময় খুঁজে পাওয়া সম্ভব হবে না। এখন সবার শেষে আসি যে কেন আমি এই বিপ্রতীপ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ, এই 3টা কোণকে কেন আমি এই লাল দাগের মধ্যে আমি এনেছিলাম। তার একটা কারণ হচ্ছে, এই 3টা কোণের ক্ষেত্রে একে অপরের সন্নিহিত বা একে অপরের পূরক বা একে অপরের সম্পূরক হওয়ার ক্ষেত্রে 2টা কোণ কখনোই সমান হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, বা 2টা কোণ সমান হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই বিপ্রতীপ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণের বেলা এই 3 ধরনের ক্ষেত্রেই 2টি বিপ্রতীপ কোণ পরস্পর সমান, 2টি একান্তর কোণ পরস্পর সমান, 2টি অনুরূপ কোণ পরস্পর সমান। এবং এটা সবচেয়ে জরুরি একটা তথ্য, যেটা আমাদেরকে জ্যামিতির অনেক বিষয়কে বোঝার জন্য, অনেক বিষয়কে প্রমাণ করার জন্য কাজে লাগে। এই ছিল আমাদের কোণ সম্পর্কিত বেসিক ডিসকাশন। ধন্যবাদ, এবং অ্যাডভান্স ডিসকাশনের জন্য সবাইকে অগ্রিম স্বাগতম। আসসালামু আলাইকুম।